রেডিওতে, টিভিতে বা যে কোনো গণমাধ্যমে আপনারা মোদির মন কি বাত শুনেছেন। আজ আমরা শোনাবো মমতার মন কি বাত। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে কোন দৈরথ চলছে, কোন বিরক্তি চলছে, কোন হতাশা কাজ করছে এবং সেই দুঃখের ফলে তিনি কোন কোন উৎপটাং সিদ্ধান্ত নিতে শুরু করেছেন, মমতার মন কি বাতে আজকে আপনারা সেই তথ্যগুলো জানতে পারবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। নবান্নের দোতলায় বসে স্মার্ট টিভিতে যখন আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গামছা ওড়াচ্ছেন এবং তার পাশে দশমবারের জন্য শপথ নিচ্ছেন নীতিশ কুমার, বিহারের দশমবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হলেন। এবং সেই সময় একই সময়ে নবান্নের 14 তলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দামি প্লাজমা টিভিতে বসে বসে একই দৃশ্য দেখেছেন এবং আমরা আশা করেছিলাম তিনি আজকে একটা সাংবাদিক বৈঠক করবেন। যেভাবে তিনি 14 তলা থেকে ভার্চুয়ালি রিপোর্টারদের সঙ্গে কথা বলেন, দোতলায় ক্যামেরা থাকে, দোতলায় তিনি থাকেন 14 তলায়, তিনি কোনো সাংবাদিক বৈঠক করেননি। আমরা তার ঘনিষ্ঠদের থেকে জানতে পাচ্ছি যখন প্রধানমন্ত্রী তিনি গামছা ওড়াচ্ছিলেন তখন তার মুখটা হতাশায় কালো হয়ে গেছে, পাংশু হয়ে গেছে। তিনি ক্রুদ্ধ হচ্ছেন না, তিনি বিরক্ত হচ্ছেন না, তা কিন্তু তার ভেতরে ভেতরে একটা জ্বালা তৈরি হয়েছে। কি সেই জ্বালা? তার কারণ তার বন্ধুরা, এই রাহুল গান্ধীর কংগ্রেস, লালু প্রসাদের আরজেডি, এরা সব ভূপতিত হয়ে গেছে। তার অত্যন্ত বন্ধু প্রশান্ত কিশোর 0 আসন পেয়েছে। এনডিএ রমরম করে নাচতে নাচতে 200-র বেশি আসন নিয়ে বিহারে আবার মুখ্যমন্ত্রীত্বে নীতিশ কুমার বসেছেন। বন্ধুরা, 4 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্মগুলো আপনারা জমা দেবেন এবং বিএলওরা ওই দিনের মধ্যে সবার নাম তারা আপলোড করে দেবেন যে বিএলও অ্যাপ রয়েছে। যদিও মমতা ব্যানার্জির যে আইপ্যাক সংস্থা রয়েছে, সাহায্যকারী সংস্থা, তাদের সঙ্গে বিডিওদের একটা যোগসাজশ চলছে এবং বিডিওরা যেভাবে চাপ দিচ্ছেন যে আজ দাও, আজ দাও, কাল দাও, কাল দাও, এইভাবে চাপ দেওয়ার ফলে কোনো কোনো বিএলও প্রচন্ড বিরক্ত। তবে তারা পরিষ্কার করে বলে দিচ্ছেন যে ভারতের নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করতে পারবেন। অতএব ওই আপনাদের মতো, অর্থাৎ আইপ্যাকের লোকেদের মতো আর তৃণমূলের কর্মী বা বিএলএদের মতো আমরা নাওয়া খাওয়া স্নান ভুলে আপনাদের নির্দেশ আমরা মানব না, তারা যথারীতি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন। এবং মমতা ব্যানার্জি এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। তিনি কি করছেন বলুন তো? এসআইআরটাকে থমকে দিতে হবে, এসআইআরটাকে বন্ধ করতে হবে। তিনি চিঠি লিখছেন একদম জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যার নামে তার ভাইপো কয়েকদিন আগে গালাগালি করেছেন, বাপ তুলে বেঁধে রাখার কথা বলেছেন, তার বাপের নাকি জন্মের সার্টিফিকেট নেই, ইত্যাদি ইত্যাদি নোংরা কথা মুখে আনা যায় না। এবং 4 তারিখে যেদিন এসআইআর এর ফর্ম ফিল আপ শুরু হলো, এনুমারেশন ফর্মগুলো বিতরণ শুরু হলো, সেই দিন মমতা ব্যানার্জি এবং তার ভাইপো কি করেছিল মনে আছে? ধর্মতলা থেকে উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত তারা হেঁটে এসেছিল এবং সেখানেও বেশ কিছু ধমকের কথা বলেছিল। অনেক আগে থেকে এই পর্যায়টা শুরু হয়েছিল। গত 21শে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে এসআইআর হতে দেব না, ঘেরাও করব, সেখান থেকে মাথা নিচু করতে করতে নতজানু হতে হতে এখন যেখানে এসেছেন, হাতে পায়ে ধরে কোনোভাবে চাইছেন যে এসআইআরটা বন্ধ করা হোক, কিন্তু সেটা হবে না। এখন আর যা যা পরিকল্পনা চলছে সেই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। মমতা ব্যানার্জি চাইছেন কোনোভাবে মোহন ভাগবত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি সংঘাধিপতি, তার সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, পাচ্ছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, পাচ্ছেন না। আগামী 25 তারিখে 25শে নভেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে যেখানে বিগ্রহ স্থাপিত হয়েছে এবং শ্রীমন্দির প্রতিষ্ঠিত হয়েছে, রামলালা প্রতিষ্ঠিত হয়েছেন, সেই মন্দিরে, সেই শ্রীমন্দিরে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের সেই মন্দিরে ধ্বজা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশের অতিথিরা আসবেন এবং অযোধ্যা স্মার্ট সিটি ইতিমধ্যে সেজে উঠেছে। প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে, বুঝলেন তো? এই মমতা ব্যানার্জিকেও ডাকা হয়েছে, কিন্তু তিনি তো যাবেন না। তার দুধেল গাইরা রাগ করতে পারেন, সেই ভয় রয়েছে, তিনি যাবেন না। যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি সেখানেই রয়েছেন এবং দফায় দফায় যারা যারা আসবেন, একটা মক টেস্ট চলছে। একটা যেভাবে চার্টার্ড ফ্লাইট আসবে, 80খানা চার্টার ফ্লাইটে করে দেশ বিদেশের অতিথিরা আসবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতজিও আসবেন। মমতা ব্যানার্জি সেখানে যাবেন না। তিনি গোপনে গোপনে একটা দেখা করার চেষ্টা করছেন, কিন্তু কোনো ডেট পাচ্ছেন না। তিনি এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু সেটা সম্ভব নয়। কেন?
কেন তিনি বন্ধ করার চেষ্টা করছেন শেষবারের মতো? কারণ তার যে টাকা দিয়ে পুষে রাখা আইপ্যাক, তারা একটা রিপোর্ট দিয়েছে যে ম্যাডাম, এই যে দলে দলে হাজারে হাজারে লক্ষে লক্ষে অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে, এটাই তো আপনার ভোট ব্যাংক। তো তাহলে ভোটটা আপনি পাবেন কি করে? এর আগের নির্বাচনে 46% ভোট পেয়েছিল তৃণমূল, সেখান থেকে নেমে 30%-এ চলে আসতে পারে। আর যুযুধান দুই পক্ষ অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে গত লোকসভা ভোটের নিরিখে মাত্র 23 থেকে 24 লক্ষের ফারাক রয়েছে। তাহলে যদি মৃত ভোটারদের নাম কেটে দেওয়া হয়, যদি ভুয়া ভোটারদের নাম কেটে দেওয়া হয়, আর এই যে অনুপ্রবেশকারীরা যাদের আধার কার্ড হয়ে গিয়েছিল, ভোটার কার্ড হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও তারা ভয়ে ত্রাহি ত্রাহি করে পালিয়ে যাচ্ছেন। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন, বদলও হবে, বদলাও হবে। ভারত সরকার এই মুহূর্তে কাউকে গ্রেপ্তার করছে না। পশ্চিমবঙ্গের পুলিশের তরফে যারা অনুপ্রবেশকারী তাদেরকে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে, ভাই পালিয়ে যা। শুভেন্দু বাবুও বলছেন ভাগো ভাগো, এখনো সময় আছে, ভাগো। এবং সেই ছবি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সীমান্তের যেগুলো চেকপোস্ট, সেখানে দেখা যাচ্ছে রাত জাগছেন, কোন রকমে বর্ডারটা খুলে দিলেই তারা দৌড়ে গিয়ে বাংলাদেশে ঢুকে যাচ্ছেন, অনেকেই তার মধ্যে রোহিঙ্গারা রয়েছেন। এবং এটা প্রত্যেকটা সংবাদ মাধ্যম দেখাতে বাধ্য হচ্ছে, কারণ দিনের বেলায় এত মানুষ তারা বলছেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, আমাদেরকে এতদিন ধরা হয়নি, আমরা এখানে চাকরি করেছি, আমরা এখানে কাজ করেছি, আমরা এখান থেকে রেশন নিয়েছি, আমরা এখান থেকে ওষুধ নিয়েছি, অথচ আমাদেরকে কেউ ধরেনি। এখন এই এসআইআর হচ্ছে বলে পরে আমরা চিহ্নিত হয়ে যাব এবং পরে আমাদের ধরে যদি গারদে ঢুকিয়ে দেয় বা ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়, এই কারণে আমরা পালিয়ে যাচ্ছি। এইটা সহ্য করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জ্ঞানেশ কুমারকে যে চিঠিটা পাঠিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন যে এখন ফসল কাটার মরশুম, এখন কৃষকরা এসআইআর এর এই ফর্ম ফিল আপ করতে পারবেন না, কত সময় লাগে। অথচ তৃণমূলের তরফেই ক্যাম্প করা হচ্ছে, বিএলএদের বাড়ি থেকেই ফর্ম বিতরণ করা হচ্ছে, তারাই বসে বসে ফর্ম ফিল আপ করছেন। কত সময় লাগে? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, তার জন্য ফসল কাটা বন্ধ হয়ে যাবে? এর চেয়ে হাস্যকর, উন্মাদের মতো কথা আর কেউ কখনো শুনেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন এখন ফসল কাটার মরশুম, সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিকাজ, এই কারণে এসআইআরটাকে বন্ধ করা রাখা হোক। আসল কি উদ্দেশ্য, আসল কি ইচ্ছা? তিনি তো একটা চেষ্টা করেছিলেন শেষবারের মতো পায়ে পড়ে, হাতে ধরে, মাথা নিচু করে, কান ধরে কোন রকমে ক্ষমা চেয়ে, যাতে করে এসআইআরটা বন্ধ হয়, কিন্তু সে গুড়ে বালি। এরপরে তিনি চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে, এবং নির্বাচন কমিশনের তরফে যা জানা যাচ্ছে যে 4 ডিসেম্বর পর্যন্ত ফর্মগুলো জমা দেওয়ার কাজ চলবে, আর 9 তারিখে মানে 9 ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে। তারপরে যা যা নিয়ম আপনারা সবই জানেন, সব চলবে। 7ই ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা, তার আগে কারো যদি কোনো অভিযোগ থাকে ইত্যাদি ইত্যাদি, এইসব চলবে। এবারে তৃণমূলের তরফে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একটা ডাক দিয়েছেন 6 তারিখে, মানে ঠিক এসআইআর এর ফর্ম বিতরণ শুরু, গ্রহণ করা শেষ, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 তারিখে, তার আগে 6 ডিসেম্বর একটা সভা করবেন। তারা একটা সভা করবেন, সেখান থেকে অনেকগুলো বার্তা দেওয়ার চেষ্টা করা হবে, সেখান থেকে কিছু প্রোপাগান্ডা ছড়ানো হবে, সেখান থেকে বলা হবে যে কতটা ক্ষতিকারক এই এসআইআর, কিন্তু তার আগে এসআইআর এর যে ফর্ম জমা নেওয়া, আপলোড করা, সবকিছু শেষ। আরেকটা অস্ত্র মমতা ব্যানার্জি তিনি নিক্ষেপ করবেন যে বহিরাগত তত্ত্ব ব্যর্থ হয়ে গেছে, ভাষা ব্যর্থ হয়ে গেছে। এরপরে তিনি যেটা বলতে চলেছেন যে বাংলা ভাগ করে দেবে, আপনারা ক্ষমতায় আনবেন না, বাংলা ভাগ হয়ে যাবে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ। কেউ বিশ্বাস করে না, এই মমতা ব্যানার্জিকে আর কেউ বিশ্বাস করে না। এবং বিভিন্ন সমীক্ষার রিপোর্ট যেমন করে এর আগে মহারাষ্ট্রে, দিল্লিতে, হরিয়ানায়, ওড়িশায়, বিহারে যেমন করে সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছিল, একইভাবে কিছু কিছু রিপোর্ট আসতে শুরু করেছে যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই আর ক্ষমতায় আসবে না। আর এই খবরটা পেয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে
তিনি চাইছেন যে এসআইআরটা যে কোনো মূল্যে বন্ধ রাখা হোক। বাংলাদেশিদের যেভাবে পুশব্যাক চলছে তার মাঝে আরো একটা খারাপ খবর মমতা ব্যানার্জির কাছে এসে পৌঁছেছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, সেখানে একটা মামলা চলছিল, কপিল সিবাল সেই মামলা লড়ছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই জানিয়ে দিয়েছেন যে এই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাছে কোনো বিল পাঠালে সেখানে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়েছিলেন বিরোধীরা। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এইভাবে সংবিধানের শীর্ষে বসে থাকা ব্যক্তিদের কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না। এখানেও একটা আঘাত। কেন বলি? মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জির সরকার একটা বিল এই যে কলকাতা রাজভবনে পাঠিয়ে রেখেছে, সেই বিলটাতে এখনো রাজ্যপাল স্বাক্ষর করেননি। সেখানে কি চেয়েছে সরকার শুনবেন? সেখানে চাইছে যে এ রাজ্যের যত বিশ্ববিদ্যালয় আছে, রাজ্য সরকারের যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানকার চ্যান্সেলর বা আচার্য সেই পদে বসবেন মমতা ব্যানার্জি। আসলে এই মমতা ব্যানার্জি তার রাজনৈতিক ক্যারিয়ার যখন শুরু করেছিলেন তখন তিনি ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় নামক একটি ভুয়া প্রতিষ্ঠান থেকে, যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, সেখান থেকে তিনি একটা পিএইচডি ডিগ্রি নিয়ে এসে তার নমিনেশন পেপারে, মনোনয়নপত্রে লিখে দিয়েছিলেন ডক্টর মমতা ব্যানার্জি। তারপরে ইংরেজি কাগজ দ্য টেলিগ্রাফ একটা সংবাদ প্রকাশ করেছিল যে ইস্ট জর্জিয়া বলে কোনো বিশ্ববিদ্যালয় ভূভারতে তো দূরের কথা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। তারপর থেকে মমতা ব্যানার্জির মধ্যে এটা একটা আক্ষেপ ছিল যে তিনি পিএইচডি পেলেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট তাকে দেওয়া হলো এবং তিনি চেয়েছিলেন তিনি আচার্য হবেন, তিনি হবেন চ্যান্সেলর, তিনি পিএইচডি ডিগ্রি প্রদান করবেন। মানে আমি তো পেলাম না, কিন্তু দেখো আমি সবাইকে পিএইচডি দিচ্ছি। এই যে আত্মম্ভরিতা, এই যে ইগো, এই যে ইচ্ছা, এই যে দুরভিসন্ধি, সেটাকে ফিল আপ করার জন্য এখন যে নিয়ম রয়েছে যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হন পদাধিকার বলে রাজ্যপাল, তাকে সরিয়ে মুখ্যমন্ত্রী হবেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য। সে গুড়ে বালি। রাজ্যপাল সেই বিলে স্বাক্ষর করেননি। আবার সুপ্রিম কোর্ট বলে দিল যে রাজ্যপাল বা রাষ্ট্রপতিদেরকে কোনোভাবে সময় বেঁধে দেওয়া সম্ভব নয়। বন্ধুরা, আমাদের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খুব সামান্য টাকার বিনিময়ে আপনারা যদি চান সুপার থ্যাঙ্কস আমাদেরকে পাঠাতে পারেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।